আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি নেসনো থেকে ইমরান হোসেন বলছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও টপিকটি নিয়ে হাজির হচ্ছি, সেটি হচ্ছে এস্তোনিয়াতে যাওয়ার জন্য কিভাবে আপনারা একটি ব্যাংক স্টেটমেন্ট আপনারা প্রিপেয়ার করতে পারেন। সো আমরা হয়তোবা অনেকেই কনফিউজড এর ভিতরে থাকি যে আমাদের ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে হতে হবে বা কিভাবে আমরা প্রিপেয়ার করব। আমরা এই বিষয়ে কিন্তু কনফিউজড এ থাকি অনেকেই। সো আজকে আমি আপনাদের এই কনফিউজটা ক্লিয়ার করে দেব আপনাদের একটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে। যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কি করতে হয়। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। সো এখানে যে বিষয়টি হচ্ছে যে কোন অ্যাকাউন্ট ব্যবহার করবেন আপনারা। তো এখানে দেখুন এস্তোনিয়াতে আপনারা যখন একটা স্টুডেন্ট ভিসার জন্য আপনারা যখন ব্যাংক স্টেটমেন্টটা প্রিপেয়ার করবেন, তখন কিন্তু অবশ্যই নিজের নামে সেভিংস অ্যাকাউন্টটা হতে হবে। এখানে আপনার বাবা-মা যদি স্পন্সর হয়, সেক্ষেত্রে স্পন্সরের অ্যাকাউন্টও ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। তবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বাবা-মাকেই ১ম এ আমরা ধরে থাকি। আর একাধিক অ্যাকাউন্ট যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার রিলিভেন্ট অ্যাকাউন্টগুলো কিন্তু দেখানো যায়। তবে অ্যাকাউন্ট অবশ্যই জেনুইন এবং আপনার স্পন্সরের লেজিটিমেট ফিন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত থাকা উচিত। তারপর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমরা কত মাসের স্টেটমেন্টটাকে শো অফ করব। এখানে এস্তোনিয়াতে স্টুডেন্ট ভিসার অফিসিয়াল রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশনের আগে অন্তত ৩ মাসের যে ইনকাম স্টেটমেন্ট বা ৩ মাসের যে আ ইনকামের যে অ্যামাউন্টটা সেটি কিন্তু আপনাকে দেখাতে হবে বা রেগুলেটরি এবং সোর্স প্রমাণ করতে হয়। এছাড়াও প্র্যাকটিক্যাল প্রিপারেশন হিসাবে আপনি 6 মান্থের যে ব্যাংক স্টেটমেন্ট সেটা কিন্তু আপনার জন্য রেডি রাখাটা ভালো। সো আপনি ট্রাই করবেন অন্তত ৬ মাসের একটা স্টেটমেন্ট যাতে আপনি দেখাতে পারেন, সেই প্রিপারেশনটাই আপনি নিয়ে রাখবেন। তারপর যে বিষয়টি হচ্ছে যে স্টেটমেন্টে কি থাকতে হবে? এখানে স্টেটমেন্টে যে বিষয়গুলো আপনার ইনক্লুড করে দেয়া হয়, দেখুন কত সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া আছে অ্যাকাউন্ট হোল্ডারের ফুল নেম। দ্যাট মিনস অ্যাকাউন্ট যার অ্যাকাউন্ট তার ফুল নেমটা অবশ্যই থাকতে হবে। আর অ্যাকাউন্ট নাম্বার এটা তো মাস্ট বি থাকবেই। ব্যাংকের নেম, আপনি কোন ব্যাংক থেকে অ্যাকাউন্টটি খুলছেন, তারপর আপনার ওপেনিং ব্যালেন্স, তারপর হচ্ছে আপনার পার ট্রান্সেকশন যে হিস্ট্রিটা সেটি, ডিপোজিট বা ক্রেডিট আপনার কত টাকা ডিপোজিট হলো বা আপনি কত টাকা আপনার ক্রেডিট হলো আপনার অ্যাকাউন্টে সেই জিনিসটা থাকতে হবে। তারপর আপনি কত টাকা উইথড্র করেছেন, হ্যাঁ? অথবা ডেবিট অ্যামাউন্ট আপনার কত সেই জিনিসটা থাকতে হবে। এছাড়াও আপনার যে ক্লোজিং ব্যালেন্স বা কারেন্ট ব্যালেন্স যেটি আছে সেই জিনিসটাও থাকতে হবে স্টেটমেন্টের ক্ষেত্রে। তারপর ৪ নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কত টাকা দেখাতে হবে। আমাদের মনে অনেকেই প্রশ্ন জাগে যে আমি তো স্টুডেন্ট ভিসাতে যেতে চাচ্ছি। সো আমার এটা কত টাকা দেখানো আমার জন্য সেফ? এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো। এখানে কিন্তু ব্লক মানির কোনো ঝামেলা নেই যে আপনাকে ব্লক মানি দেখাতে হবে বা কি এমন কিন্তু কোনো ধরনের কোনো ঝামেলা নেই। শুধুমাত্র আপনার যে সেভিংস অ্যাকাউন্টে যেটা স্টুডেন্টের নামে সেখানে আপনি ২৫,০০,০০০ টাকা বা তার বেশি আপনার দেখানো ভালো। এতে করে যেটা হবে আপনার ভিসা পাওয়ার যে চান্সেসটা বা রেশিওটা সেটা কিন্তু আপনার বহুকাংশে বেড়ে যায়। এখন প্রশ্ন হতে পারে যে আমার তো ২৫,০০,০০০ টাকা এত বেশি নেই, হ্যাঁ? ২৫,০০,০০০ টাকার আমার নিচে আছে, আমি ২০,০০,০০০ দেখাবো বা ১৮,০০,০০০, ১৫,০০,০০০ আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম আছে যে দেখা যাচ্ছে আপনি ২৫,০০,০০০ দেখালেন বা তার আপনি বেশি দেখালেন। এতে করে কি হয়? আপনার ভিসা পাওয়ার যে চান্সেসটি সেটি কিন্তু আপনার বহুকাংশে বেড়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে টাকা কোথা থেকে এসেছে। এটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে ব্যালেন্স থাকলে কিন্তু আপনার হবে না। আপনার এখানে যে বিষয়টা থাকতে হবে ফিন্যান্সিয়াল মিনস এর অ্যামাউন্ট বা রেগুলারিটি এবং সোর্স দেখানো একটি গুরুত্বপূর্ণ। যেমন আপনার ইনকাম যদি সেলারি থেকে হয়, সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন? সেলারি সার্টিফিকেটটা কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে। এটা কিন্তু আপনাকে শো অফ করতে হবে সেলারি সার্টিফিকেট যেটা। ঠিক আছে? যেটা আপনার কোম্পানি থেকেই আপনাকে প্রোভাইড করবে। তারপর হচ্ছে পে স্লিপ, তারপর এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স ডকুমেন্টস অ্যাপ্লিকেবল হলে আপনি এই সমস্ত যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো দেখাবেন আপনার সোর্স অফ ফান্ড হিসেবে। আপনার টাকাটা কোথা থেকে এসেছে এটা প্রুফ করার জন্য কিন্তু আপনার এই, এই যে আমি ডকুমেন্টেশন গুলো বললাম, এগুলো কিন্তু আপনাকে দেখাতে হচ্ছে। তারপর যে বিষয়টি হচ্ছে স্পন্সর থাকলে, যদি আপনার স্পন্সর থাকে যে আপনি মনে করছেন যে না আপনার এত টাকা নেই, আপনি স্পন্সরের হেল্প নিবেন। যেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে আপনার বাবা অথবা মা তারা হচ্ছেন ফার্স্ট প্রায়োরিটি স্পন্সর। সো সেক্ষেত্রে যদি স্পন্সর হয় তখন কি করবেন আপনি?
এই যে দেখুন এখানে কিন্তু এই বিষয়গুলো বলা আছে। যদি মা-বাবা আপনার খরচটা বিয়ার করে তাহলে সেক্ষেত্রে কি হবে? কি লাগবে? আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা, তারপর ব্যাংক সার্টিফিকেট বা সলভেন্সি, সেলারি সার্টিফিকেট অথবা বিজনেস ডকুমেন্ট, পে স্লিপ যেটা, তারপর হচ্ছে ট্যাক্স ডকুমেন্টস যেটা, তারপর স্পন্সরশিপ, ফিন্যান্সিয়াল আন্ডারটেকিং, এগুলো আপনার প্রয়োজন হচ্ছে। আর তাছাড়াও আপনার সাথে রিলেশনশিপের প্রুফ রাখা ভালো। আপনার যে বাবা বা মা, হ্যাঁ? সেক্ষেত্রে আপনার যে রিলেশনশিপ সেটার আপনি প্রুফটা দেখাবেন বা আপনি সবচেয়ে ভালো আপনার এনআইডি কপিটা এটা দেখালে। যেহেতু এনআইডি কপিতে বাবার নাম, মায়ের নাম সবকিছুই দেয়া থাকে। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। আর তারপর যে বিষয়টি হচ্ছে যে বড় অঙ্কের টাকা হঠাৎ জমা দেবেন না। এই বিষয়টা একটু আপনারা খেয়াল রাখবেন। যেমন কোনো অ্যাকাউন্টে সাধারণত যদি আপনার ১ থেকে ২ লাখের মতো টাকা যদি আপনার থাকে, হ্যাঁ? কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের ঠিক আগে হঠাৎ আপনার একটা বিগ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হলো বা ডিপোজিট হলো। সেক্ষেত্রে কিন্তু ডেফিনিটলি একটা সোর্স নিয়ে কিন্তু কোয়েশ্চেন জাগতে পারে যে এই টাকাটা কোথা থেকে আসলো? সেক্ষেত্রে যদি এখন এটা আপনার সলিউশনটা কি? যদি আপনার এই ডিপোজিট বিগ অ্যামাউন্ট এ যদি টাকাটা ডিপোজিট হয়, সেক্ষেত্রে আপনার কাছে যে প্রুফ গুলো রাখতে হবে, সেটা হচ্ছে কোথা থেকে টাকাটি জমা হয়েছে। এখানে বলা আছে এফডিআর ম্যাচুরিটি। এটা হতে পারে যে আপনার এফডিআর একটা অ্যাকাউন্ট ছিল, সেটা আপনি ক্লোজ করেছেন বিগ একটা অ্যামাউন্টে। সেই অ্যামাউন্টে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি নিয়ে এসেছেন। ঠিক আছে? সেই কপিটা অবশ্যই আপনাকে রাখতে হবে এফডিআর এর যে ম্যাচুরিটি। তারপর প্রপার্টি সেল, আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে, জায়গা সম্পত্তি, এটাও যদি আপনি সেল করে থাকেন, সেই বিষয়টিও আপনাকে উল্লেখ করতে হচ্ছে। তারপর বিজনেস ইনকাম, বিজনেস থেকে যে আয়টা আসছে বা সেলারি সেভিং যেটা আপনি আপনার সেলারিটাকে আপনি জমিয়েছেন, হ্যাঁ? জমাতে একটা বিগ অ্যামাউন্ট হয়েছে, সেটাও হতে পারে। তারপর এডুকেশন লোন বা স্পন্সর ট্রান্সফার যে বিষয়গুলো থাকে, এগুলো সবকিছুই আপনাকে কিন্তু রাখতে হবে যে সোর্স থেকে আসছে এটা। আর আর সর্বশেষ যে বিষয়টা হচ্ছে কোন ভুলগুলো করবেন না? এই বিষয়টা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের আগে হঠাৎ বিশাল অ্যামাউন্টের টাকা ডিপোজিট, যেটা আমি একটু পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যদি আসে তাহলে কি ডকুমেন্ট লাগবে? হ্যাঁ? সো এই বিষয়গুলো আমি আলোচনা করেছিলাম। সেগুলো একটু আ মাথায় রাখবেন আপনারা। আর তারপর হচ্ছে ফেক সেলারি দেখানো। এটা তো বুঝতেই পারছেন যে ভুয়া কোনো সেলারি দেখানো যাবে না। তারপর ফেক ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার ধার করা টাকা নিজের সেভিংস অ্যাকাউন্টে দেখানো। আপনার অ্যাকাউন্টে টাকা নেই, সেক্ষেত্রে আপনি কারো কাছ থেকে বিগ একটা অ্যামাউন্ট ধার করে আপনি দেখালেন। এই কাজটি করতে যাবেন না। তারপর সোর্স এক্সপ্লেইন করতে না পারা, যে আপনার বিগ অ্যামাউন্টটা যে কোন সোর্স থেকে আপনার এসেছে, এই জিনিসটা আপনি ঠিকমতো এক্সপ্লেইন করতে পারেননি। হ্যাঁ? এমন যাতে না হয়, সেটাকে অবশ্যই এক্সপ্লেইন করতে হবে খুব ভালো মতো। আচ্ছা। তারপর স্পন্সরের ইনকাম প্রুফ না দেওয়া, তারপর স্টেটমেন্টের সাথে ইনকাম ডকুমেন্টস এর মিসম্যাচ। ঠিক আছে? তারপর হচ্ছে এক অ্যাকাউন্টে টাকা অন্য অ্যাকাউন্টে সোর্স আনএক্সপ্লেইনড, হুম? তারপর হচ্ছে টিউশন পেইড কিন্তু রিসিপ্ট না দেওয়া। সো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে আশা করছি আপনারা যদি এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল রাখেন, তাহলে কি হবে? আপনার ভুল হওয়ার কিন্তু কোনো ধরনের কোনো চান্সেস নেই। আপনি কিন্তু ইজিলি আপনি ব্যাংক যে স্টেটমেন্ট এটা শো অফ করতে পারবেন। আর আপনার এই ডকুমেন্টেশন বা আপনার এই সমস্ত বিষয়গুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আশা করছি আপনার ভিসা না আসার কিন্তু কোনো চান্স থাকবে না। সেক্ষেত্রে চান্সেসটা আপনার বহুকাংশে বেড়ে যাবে। সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে। সো এই ছিল আমার আজকের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে একটা শর্ট ভিডিও। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের কোনো এনকোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আমরা সর্বাত্মক আপনাদেরকে চেষ্টা করব সহায়তা করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।